অমাবস্যার রাত। পিত্তি মাংস গলে, পোকায় করে গর্ত, একা পাকলি আস্তা করে ভোগ খায় কাঁচা রক্ত। ছাতিম ফুলের গন্ধ শোকে, গাঁজায় টানে শিরা, চাতক তাকায় আকাশ পানে, শুকিয়ে যায় নলিরা। গহীন রাতের অন্ধকারে শ্মশানের পাশে পাঁচিলের ধার ঘেঁষে আপন মনে সব ভুলভাল ছড়া কাটতে কাটতে নিজের হাত দিয়ে মাটি খুঁড়ছিল একটা মহিলা, বা আরো ভালোভাবে বললে বলা হবে এক পাগলাটে মহিলা। মাথায় উদোঝুরো চুল, রোগা পটকা শরীর, এতই রোগা যে শরীরের সব শিরা উপশিরা পর্যন্ত বাইরে বেরিয়ে এসেছে। বয়স আন্দাজ 50 কি 52 মতো হবে। দাঁতগুলো কালচে হয়ে পোকায় ধরেছে, চোখ দুটোই কটা, গলায় একটা নরমুণ্ড কঙ্কালের মালা, হাতের কবজিতে একটা লাল সুতো বাঁধা, আর নাকে একটা বেমানান সোনালি রঙের বড় নাক ছাবি। বাকি শরীরে একটা নোংরা সাদাটে ময়লা শতচ্ছিন্ন থান অদ্ভুত এলোমেলো ভঙ্গিতে লেপ্টে রয়েছে। তার পাশেই পড়ে আছে একটা মৃতদেহ, একটা মাথা ন্যাড়া ছেলের মৃতদেহ। তার সারা শরীর ঘায়ে ভরে গেছে, চামড়া খসখসে হয়ে আছে, তার উপর ভন ভন করে একদল মাছি উড়ে বেড়াচ্ছে। মহিলা একবার করে মাছি তাড়াচ্ছে আর মাটি খুঁড়ছে। মাথার উপর আকাশের বুক চিরে একটা সাদাটে বিদ্যুতের চমক খেলে গেল। মেঘেদের গুরু গুরু গর্জন ধ্বনিও শোনা যাচ্ছে। খুঁড়তে খুঁড়তে পাগলি আবারও বলে উঠল, কালা, এই কালা, ভালো করে দেখ তো, এতে তোর ঘুম হবে। সাথে সাথে পাশের মৃতদেহটা ধক করে উঠে বসে পড়ল। তারপর সামনে ঝুঁকে পড়ে গর্তটা দেখে হি হি করে হাসতে শুরু করলো। হাসির চোটে তার মুখের ভেতর থেকে কালচে পোকায় ধরা দাঁতের ফাঁক দিয়ে কালো তরলের মতো কি সব গড়িয়ে পড়তে শুরু করলো। দুপক্ষই বেশ কিছুক্ষণ ওইভাবে হি হি করে হাসার পর হঠাৎই মৃতদেহটা অত্যন্ত খসখসে একটা কণ্ঠে বলে উঠল, বুড়ি পাবে, আমার সুতা দে, ঘুম পাচ্ছে। এরপর মৃতদেহটা ঠিক আগের মতোই আবারও পড়ে গেল। মহিলা কোনো মতে নিজের শরীরে ভর দিয়ে উঠে এরপর মৃতদেহটা টানতে টানতে আবার বলা শুরু করলো, সাগর শুকায় মরার পাশে ঘুমিয়ে অকাতরে শকুনের দল উড়ে বেড়ায়, চামচিকিরা মরে। ইঁদুর ছোঁচো সাপের খাবার, বেজি ছাড়াই খোলস, একলা বুড়ির রক্ত খেকো বজায় মরার খোলস। সাথে সাথে কোথাও একটা তীব্র বেগে বাজ পড়ার শব্দ হলো। মহিলার দ্বারা ওই মৃতের শরীর এখন ঘামে ভিজে গেছে। জিভ বের করে সে শুয়ে থাকা মরার দিকে তাকিয়ে খলখল করে হাসছে। তারপর পা দিয়ে মাটি ফেলতে ফেলতে একরকম হাত পা ছুঁড়ে নাচ করতে করতে বলে উঠল, কালা, সময় হলে উঠে যাস, আমি তোর জন্য অপেক্ষা করব কিন্তু। কবরের ভেতর থেকে একটা ক্ষীণ শব্দে সেই খসখসে হাসির আওয়াজ এলো।
আর মহিলা শুনতে পেল, আমি উঠে আসবো, আর উঠলে তোর কাছেই আসবো। ইতিমধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। বুড়িও বাইরে থেকে হাসতে হাসতে নৃত্য করতে করতে প্রথমে শাড়ির খুঁট থেকে কিছু পচা ফুল বের করে সেই কবরের ওপর ছড়িয়ে দিলেন। তারপর সেই একই রকম নৃত্য করতে করতে বৃষ্টির মধ্যে জঙ্গলের ভিতর নিকষ গাঢ় অন্ধকারে মিশে গেল জটি পাগলি। সাগর শুকায় মরার পাশে ঘুমিয়ে অকাতরে শকুনের দল উড়ে বেড়ায়, চামচিকিরা মরে। ইঁদুর ছুঁচো সাপের খাবার বেজি ছাড়ায় খোলস, একলা বুড়ি রক্ত খেকো বাজায় মরার খোলস। পরের অমাবস্যার রাত। পরিষ্কার মেঘমুক্ত আকাশে আজ মেঘের চিহ্ন পর্যন্ত নেই। শুকনো ডোবার পার থেকে ব্যাঙ আর ঝিঁঝি পোকা ডাকের আওয়াজ ভেসে আসছে। স্থানীয় বকুলবাড়ি গ্রামের লোকেরা একেই পচা পুকুর ডোবা বলে থাকে। আর তারই পাশে পুরনো পোকায় আর শ্যাওলা খাওয়া কাঠের একটা ছোট্ট বাড়ি আছে। সাধারণত সাধু সন্তরা গ্রামের লোকালয় থেকে একটু দূরে থাকতেই পছন্দ করেন। রাত তখন প্রায় 10টা মতো হবে। কাঠের দরজায় হাতল ধরে ঠক ঠক করে শব্দ হলো। ঘরের ভেতর এক দীর্ঘদেহী তান্ত্রিক একটা কালো চামড়ায় বাঁধানো পুঁথি পড়ছিলেন। কে এলো এত রাতে? তিনি যখন দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন তখনই ধক করে একটা পচা দুর্গন্ধ ওনার নাকে এসে ঠেকল। কিসের গন্ধ এটা? তিনি দেখলেন বাইরে দাঁড়িয়ে আছেন সিধু জ্যাঠা, তবে ওনার হাতে ধীরে রাখা একটা চড়াই পাখির মরা পচা দেহ। তার শরীরের উপর দুটো ধূপকাঠি গোঁজা, সারা গায়ে বেশ করে তেল, সিঁদুর আর হলুদ লেপা রয়েছে। তিনি সেটা দেখে প্রশ্ন করলেন, হ্যাঁ, এসব কি এনেছো সিধু? সেটাই তো ঠিক বুঝতে পারছি না গো ঠাকুর। এই জন্যই তো আপনার কাছে এত রাত হওয়া সত্ত্বেও এলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এসো এসো, ভেতরে এসো। ভিতরে ঢুকলেন তিনি। মোটা সোটা চেহারা, বয়স আন্দাজ 45-এর কাছাকাছি। পরনে সাদা ফতুয়া আর পাজামা, মাথায় কাঁচা পাকা চুলের গোছা, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি গোঁফের গোছা, চোখে পুরু ফ্রেমের চশমা আর গলায় বেশ কিছু পুঁতির মালা। তবে পাড়ার সবার কাছে তিনি প্রিয় সিধু জ্যাঠা। উল্টো দিকে যিনি বসলেন তিনি সাধক নিত্যানন্দ আচার্য। বয়স আন্দাজ 70-এর কিঞ্চিত উপর হবে। শরীর বেশ স্বাস্থ্যবান। নিম্নাঙ্গে পরনে দীর্ঘ লাল ধুতি, উপরের অংশে লাল চাদর জড়িয়ে আছেন। গলায় আর হাতের কবজিতে রুদ্রাক্ষের মালা, কপালে লাল রুদ্র তিলক, মুখ ভর্তি লম্বা সাদাটে দাড়ি গোঁফ। তিনি চড়াই পাখির দেহটা হাতে নিয়ে জিজ্ঞেস করলেন, এই জিনিস কোনো সাধারণ জিনিস নয় সিধু, তো তুমি এটা পেলে কোথায়? আগে আমার ওই বাড়ির ছাদে। এমনিতেই এই কদিন বৃষ্টির জন্য ছাদে ওটা হয় না। আজ পরিষ্কার করার জন্য যখন উঠলাম দেখি এই যে এই জিনিস পড়ে আছে। প্রথমে তো ভেবেছিলাম কোনো চড়াই পাখি হয়তো ইলেকট্রিক শক খেয়ে মরে পড়েছে, কিন্তু যখন দেখলাম গায়ে তেল, সিঁদুর, হলুদ লেগে আছে তখন বুঝলাম জিনিসটা স্বাভাবিক নয়। কেউ একে মেরে কোনো তন্ত্রমন্ত্র করে আমার ছাদে ফেলে দিয়েছে। হ্যাঁ, তাই মানে আপনার কাছে নিয়ে এলাম। তোমার বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? সরাসরি এই প্রশ্ন করায় সিধু জ্যাঠা নিজেই একটু অস্বস্তিতে পড়ে গেলেন। উনি মনে করলেন ওনার স্ত্রী গত 3 দিন ধরে একটু পেটের ব্যামোয় ভুগছেন। এছাড়া তো আর তেমন কিছু।
না, নেই। সব ভেবেচিন্তে বললেন, হ্যাঁ, এমনি সবাই ভালো আছে, শুধু ওই মালিনী একটু পেটের ব্যথায় ভুগছে আর কি। আর বীরেন, তোমার ছেলের কি অবস্থা? নিত্যানন্দ সাধক সব কিছু শুনে নিয়ে বেশ কয়েক মুহূর্ত তিনি কিছু একটা ভাবলেন। তারপর হয়তো কিছু কুল কিনারা না পেয়ে একটা সিগারেট ধরিয়ে বললেন, বাড়িতে চড়াই পাখি মেরে ফেলে রাখা কিন্তু সহজ কথা নয়। তোমার বাড়ির বাস্তুকে ঘিরে কোনো ব্যভিচার ক্রিয়া করা হয়েছে, আর তার জেরেই এই জিনিসের ব্যবস্থা করা হয়েছে। তোমার ছেলে এখন কোথায় আছে? ওই 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 5 পুকুরের গোসাই খুঁড়ো আজ বিকেলে মারা গেল তো। ওনার তো আবার 3 কুলে কেউ নেই। বীরেনের বন্ধুরা আর ও নিজেও, মানে সবাই তো ওনার কাছেই তবলাটা শিখেছিল। ও ওদের সাথেই শ্মশানে গেছে। ওরা ছাড়া আর কেই বা দাহ করবে বলুন? এটাই তো ভুল হয়ে গেল সিধু। এই সময়টা খুব সাবধানে থাকতে হতো, আর তুমি তাকে শ্মশানে পাঠালে। ঠিক আছে, দেখো, ছেলে ঠিকঠাক করে ফিরে আসলে ভালো। আর তখন আমাকে একটা খবর দিও, কেমন? কেন 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 ঠাকুর? হ্যাঁ, মানে ওর কি কোনো বিপদ হতে পারে? সেটা এখনই বলাটা একটু কষ্টসাধ্য। আপাতত তুমি এখন বাড়ি যাও। আর আর এই 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 মরা পাখিটা নিয়ে কি কি করবো বলুন তো? হ্যাঁ, এটা না হয় আপনার কাছেই রেখে দিন। আমার আমার বাড়িতে থাকলে আবার আবার বাড়তি বিপদ আপদ যদি হয়। ঠিকই বলেছ। এই বিপজ্জনক জিনিসটা তোমার কাছে না রাখাই ভালো। নিত্যানন্দ সাধক উঠে গিয়ে ওনার পুজোর ঘরের মেঝের উপর আঁকা একটা চন্দন আর একটা সিঁদুরের চক্রের ঠিক মাঝের মূল কেন্দ্রবিন্দুর উপর রাখলেন। তারপর ফিরে এলেন সিঁদুর কাছে। তিনি তখন সাধককে প্রণাম করে সবেমাত্র বেরোতে যাচ্ছিলেন, এমন সময় তিনি আবার ডাকলেন, আচ্ছা সিধু, বলছি তোমার ছেলের রাশিটা কি জানো? আগে ওই তুলা রাশি। রাশিচক্রের সব থেকে হালকা রাশি এটা। সাবধানে থেকো। রাশি কিন্তু অনেক সময় আমাদের ললাটের লিখন পরিবর্তন করে দেয়। যাই হোক, কোনো সমস্যা হলে জানিও। সিধু যেটা লক্ষ্য করলেন, শেষ মুহূর্তে ওনার চোখে মুখে কিরকম একটা চাপা স্তিমিত প্রসন্নতার হাসি ফুটে উঠেছে। তিনি আর অপেক্ষা করলেন না, বাইরে বেরিয়ে এলেন। পথ চলতে চলতে কেবল ওনার একটাই কথা বারবার কানে বাজছিল, রাশিচক্রের সব থেকে হালকা রাশি হলো এই তুলা রাশি। তোমরা একটু সাবধানে থেকো। বলতে বলতে 4 জন আর পিছনে জনা কয়েকজন হাঁটতে হাঁটতে শ্মশানে এসে পৌঁছালো। আশপাশে কাউকে দেখা যাচ্ছে না, শুধু গোটা কয়েক চিতা ধকধক করে পাশাপাশি জ্বলছে। মরার খাট নামিয়ে ভেতর থেকে তাপস ভেতরে ঢুকে গেল। একপাশে একটা ছোট্ট ছাউনি দেওয়া ঘর রয়েছে, সেটাই ডোমের ঘর। টিমটিম করে একটা বাল্ব জ্বলছে। ডোমের ঘরে ঢুকতেই ভুরভুর করে বেরিয়ে এলো মদের উটকো কড়া গন্ধ, কিন্তু ডোমের দেখা নেই। বেশ কিছুক্ষণ তাপস বাইরে এসে বলল, আমাদের হয়তো পুরনো শ্মশান ঘাটের দিকে যেতে হবে রে। এখানে ডোমে মদ খেয়ে কোথায় চুর হয়ে পড়ে আছে কে জানে। আমি যাচ্ছি না ওইদিকে, তুই গেলে যা। কথাটা শোনা মাত্রই আশেপাশের লোকজনের মধ্যে একটা চাপা শোরগোল উঠল। ক্রমে রাত বাড়ছে আর অন্ধকারও গাঢ় হচ্ছে। বীরেন এদিক ওদিক তাকিয়ে বলল, মনে হচ্ছে পুরনো ঘাটে কেউ যেতে চাইবে না। যা ভয় ঢুকে গেছে লোকের মধ্যে। আর যদি তাই হয় তাহলে আমাদের দুজনকেই এই মরা নিয়ে যেতে হবে। সেটা কি করে হবে একবার ভেবে দেখ। শেষমেশ তাই হলো। পুরনো শ্মশান ঘাটে কেউই যেতে চাইল না। ওরা দুজন পড়ল মহা ফ্যাসাদে। কিন্তু শেষমেশ দুজন লোক ভাড়া করে প্রায় 500 টাকার বিনিময় পুরনো ঘাটে যেতে রাজি হলো ওরা। তারা কেবল মরা নামেই চলে আসবে।
বাকি কাজ তাপস আর বীরেনকেই করতে হবে। দুটো মশাল নিয়ে চারজন আবারও বলো হরি হরি বল বলতে বলতে পিছনের পুরনো শ্মশানে নিয়ে যেতে লাগলো। পথে যেতে যেতে তাপস জিজ্ঞেস করলো, বলছি যদি পুরনো ঘাটের ডোমেরও ওই একই অবস্থা হয় তাহলে কি করবি বীরেন? ওখানের ডোম তো আবার বোবা আছে। তাহলে আর কি, নিজেদের মতো কিছু একটা করে নেব। আর আমি তো ব্রাহ্মণ, আমি হালকা পাতলা কিছু একটা করে নেব না হয়। গুরুদেব আমাদের কোনো অপরাধ নেবেন না। হাঁটতে হাঁটতে চারজন মিলে জঙ্গলের পথ ধরে আবারও পুরনো চুল্লিবিহীন শ্মশানের কাছাকাছি এলো। একদিকে ভাঙা পাঁচিল ঘেরা আর অন্যদিকে ধুকধুক করে বেশ কয়েকটা চিতার আগুন নিভু নিভু করছে। এখানেও একপাশে ছাউনি দেওয়া একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর আছে। চারিদিকে নোংরা ফুল, ছাই, চাল, কলা আর ধূপকাঠি অগোছালো হয়ে পড়ে আছে। সমগ্র জায়গাটা একটা পুরোপুরি জঞ্জালের মতো অবস্থায় হয়ে আছে। এটাই বকুলতলার পুরনো শ্মশানঘাট। এখন যদিও আর এটাকে শ্মশানঘাট কম, আস্তাকুর বলাই উপাদেয়। সাথে আসা লোকগুলো আর তাদের সাথে যেতে চাইল না। তারা মরা নিচে নামিয়ে বাকি টাকা দিয়ে ফেরত চলে গেল। নিশুতি গহীন অন্ধকারের রাতে তারা দুজন নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় বীরেন ফিসফিস করে বলে উঠল, বুঝলে, মনে হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। আমাদের ওই ঘাটেই কাজ করিয়ে দেওয়া উচিত হতো। কি বলেছিস? এই ঘাটের এই বাজে অবস্থায় গোঁসাই খোড়োকে দাহ করব? আরে আমি তো এই পুরনো ঘাটে প্রথম এলাম, এই জন্যই কেউ আসতে চায় না। এত বাজে অবস্থা হবে আমারও আন্দাজ ছিল না রে। তুই দাঁড়া, আমি ভেতরে গিয়ে ডোমকে দেখে আসি। এও মাল খেয়ে টাল কিনা। তাপস কোনো মতে এদিক ওদিক দেখে শুনে ভেতরে প্রবেশ করল। এমন সময় বীরেনের পকেট থেকে ফোনটা ভাইব্রেট করে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে উৎকণ্ঠার কণ্ঠ ভেসে এলো, কিন্তু তোদের দাহ করার কাজ এখনো শেষ হয়নি? আরে না গো, নতুন ঘাটে ডোম সুস্থ ছিল না, তাই পুরনো ঘাটে নিয়ে এসেছি। পুরনো ঘাটে? কথাটা শোনা মাত্রই ওদিকে সিধুবাবুর পায়ের তলার মাটি যেন সরে গেল। তিনি প্রায় চিৎকার করে বলে উঠলেন, ওখানে যেতে গেছিস কি করতে? নতুন ঘাটে নিজেরা কোনো মতে নিয়ম করে দাহ করতে পারতিস। আরে বাবা, আগে তো জানলে তাই করে দিতাম। এখন তো দেখছি এই অবস্থা শ্মশানের। বাকিরা তো চলে গিয়েছে, শুধু আমি আর তাপসই পড়ে আছি। সর্বনাশ! ওইখানে তোরা দুজনে একা গেছিস? উফ, তুমি এত ভয় পাচ্ছ কেন? কাজ শেষ করে চলে আসছি। সিধুবাবু তখন তাকে তার সাথে নিত্যানন্দ ঠাকুরের কথোপকথন সংক্ষেপে বুঝিয়ে বলল। কথাগুলো শুনতে শুনতেই বীরেনের মনে হলো ওই ভাঙা পাঁচিলের ওপাশ থেকে একটা মৃদু হিস হিসে ভঙ্গিতে ঠান্ডা কণ্ঠে রেশ ভেসে আসছে তার কানে। এদিকে সিধুবাবু চিৎকার করতে থাকলেন, তোরা তোরা তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়ি আসবি। কথা কানে যাচ্ছে নাকি শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, বুঝতে পেরেছি, রাখো, আমি ঠিক চলে আসবো। এই বলে আর কোনো রকম উত্তরের অপেক্ষা না করেই সে ফোনটা কেটে দিল। পাঁচিলের ওপার থেকে একটা মৃদু নীলচে কুয়াশা যেন তাকে হাত বাড়িয়ে নিজের কাছে ডাকছে। একটা উটকো চাপা আষ্টে গন্ধ আসছে, কিরকম একটা ঘোয়ের মতো লাগছে তার। সবে এক পায়ে গিয়েছিল, ঠিক তখনই তাপস ডোমকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। এক মুহূর্তের মধ্যে ধাক্কাটা কেটে গেল বীরেনের। তাপস এসেই একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝলি, একে তো পুরনো ঘাট, তার উপর কিচ্ছু নাই। তখন কে ফোন করেছিল রে? এই সিধু জেঠু নাকি? হ্যাঁ, ওই খোঁজ নিল কদ্দূর কি চলছে। ভাগ্যিস এখানে ডোম ঠিকঠাক ছিল তাই, নইলে এত রাত বিরেতে আমাদেরই সব কাজ করতে হতো। নে চল, হাত লাগা। কি হলো, দাঁড়িয়ে দেখছিস কি? না, ওই পাঁচিলের ওদিকটায় কিছু একটা আছে, বুঝলি। তাপস এবার মাথা ঘুরিয়ে দেখল সেই একই দৃশ্য। নীলচে কুয়াশার স্রোত
জায়গাটাকে দৃশ্যত আবৃত করে রেখেছে। কিছুক্ষণের জন্য সেও প্রায় অভিভূত হয়ে গিয়েছিল ওই নীলচে ধূসর আবরণের ভিত্তিতে। পিছন থেকে ডোমের হাতের স্পর্শ পেয়ে ঘোরটা কেটে গিয়ে তাপস বলে উঠল, আরে ওসব ছাড়, আগে খুঁড়োর ব্যবস্থা কর। এবার হাত লাগা, হাত লাগা। তোল তোল তোল, সাবধানে সাবধানে সাবধানে। কোনো মতে ওরা দুজন চিতা পর্যন্ত নিয়ে গেল। তারপর সমস্ত নিয়মকানুন করে মুখাগ্নি করল। ডোম তাদের কিছুক্ষণ বসতে বলল অস্থি প্রদানের জন্য। চাতালের কিছুটা জায়গা পরিষ্কার করে তারা দুজন খুঁড়োর চিতার আগুনের সামনেই বসল। এখন বেশ কিছুক্ষণ বসে থাকতে হবে। আগুনের মর্মর্ধনের সামনে বসে দুজনে গল্প শুরু করলো। ওরও বেশ তাড়াতাড়ি চলে গেল বল। আমি তো ভেবেছিলাম শরীর চাঙ্গাই আছে, আরো হয়তো 4-5 বছর টানবে। নিঃশ্বাসের বিশ্বাস নেই ভাই। আচ্ছা তুই তখন কি বলছিলি, ওই পাঁচিলের ওপাশে কি আছে? কি জানি, কিছু একটা আছে বলেই তো মনে হলো। আমার বাবা বলল নিত্যানন্দ ঠাকুরের সাথে কথা হয়েছে। আরে তোকে বলেছিলাম না, আজ বিকেলে ছাদের ওপর থেকে বাবা একটা তেল হলুদ সিঁদুর মাখা চড়াই পাখি পেয়েছে, ওটা দেখতেই গেছিল। আচ্ছা কি বললো জেঠু? বীরেন এরপর আধা খাপছাড়া ভঙ্গিতে বাবার মুখে শোনা ওনার আর নিত্যানন্দ ঠাকুরের কথোপকথন যতটা সম্ভব বুঝিয়ে বলল। সবকিছু শুনে তাপস বলল, শোন ভাই, যদি ভয় লাগে তাহলে আমি সাথে টনিং এনেছি, নে দুটো কুমার, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই এনেছিস? আমি তো ভাবলাম ভুলে মেরেছিস হয়তো। দে দে দে। তাপস তার দিকে একটা দেশি মদের বোতল এগিয়ে দিল। বীরেন ঢক ঢক করে গলাধ্যকরণ করতে শুরু করলো। হাসাহাসি আর মদ্যপানের মধ্যে দিয়ে কিভাবে যে সময় এত দ্রুত বেগে যেতে লাগলো সেটা খেয়াল হলো না। সামনের আগুনের তাপটাও একটু একটু করে কমে আসতে শুরু করলো। রাতের অন্ধকার আর শরীরে মদের পরিমাণ উত্তরোত্তর বাড়তে থাকলো। প্রায় অনেকক্ষণ পর তাপসের সারা শরীর একটু একটু করে ঝিমিয়ে পড়তে শুরু করেছে। বীরেনের চোখ মুখও বেশ গাঢ় লাল হয়ে গেছে। হঠাৎ তার মনে হলো আবারও সেই পাঁচিলের ওপার থেকে একটু একটু নীলচে ঠান্ডা ধোঁয়াশা বেরিয়ে আসতে শুরু করেছে। কিছুক্ষণ এক নাগারে তাকিয়ে থাকার পরই সে দেখল একটা রোগা হাড়গিলে কালচে পোড়া পোড়া হাত পাঁচিলের ওপর থেকে হাতছানি দিচ্ছে। বীরেন দুবার চোখ ডুলে আবার সেদিকে তাকালো। কে কে ওটা? নেশার জোটে ভুল হচ্ছে না তো? দূর দেখেই আসি। তাপস, হ্যাঁ তাপস, যাবি নাকি? তাপস তখন কোনো মতেই কথা বলার পরিস্থিতিতে নেই। একটু একটু বীরেন উঠে দাঁড়িয়ে সেদিকে এগিয়ে গেল। তার মনে হলো তার সাথে কেউ যেন হাঁটছে। একটা চাপা খসখসে বৃদ্ধা কণ্ঠের হাসি তার কানে ভেসে এলো। তার সাথে আবারও নাকে এলো সেই উটকো তীব্র আষ্টে গন্ধটা। মন্ত্রমুগ্ধ হয়ে গেল বীরেন। টলমল ভঙ্গিতে শ্মশান ঘাট থেকে বেরিয়ে পিছনের পাঁচিলের অন্ধকারের আড়ালে চলে গেল। উল্টো দিকে গোঁসাই খুঁড়োর চিতার আগুন তখন একটু একটু করে ধুঁকতে আরম্ভ করেছে। কতক্ষণ এভাবে অঘরে ঘুমিয়েছিল তা তাপসের খেয়াল নেই। ডোমের একটা জোরে ধাক্কায় নেশার ভাবটা কিছুক্ষণ কাটল। আশেপাশে তাকাতেই দেখল ডোম একটা ছোট্ট মাটির কলসি হাতে দাঁড়িয়ে আছে। সেটা হাতে নিয়ে সে নেশার কণ্ঠে জিজ্ঞেস করলো, কাজ হয়ে গেছে, যাও তো। আচ্ছা আমার সাথে ওই আরেকজন যে ছিল সে কোথায় গেল? কোথায় গেল? ডোম ঘাড় নেড়ে বুঝিয়ে দিল সে জানে না। ঠিক তখনই পাঁচিলের ওপাশ থেকে
একটা খসখসে খলখল বৃদ্ধা কণ্ঠের হাসি ভেসে এলো। এরপর তাপসের নাকেও সেই উটকো আষ্টে গন্ধটা আসলো। মুহূর্তের মধ্যেই তাপসের নেশার ঘোরটা যেন সম্পূর্ণ কেটে গেল। কণ্ঠটা শুনে এবারে তাপসের মনে একটু একটু ভয়ের উদ্রেক হতে শুরু করলো। ভয়ে ভয়ে কয়েকবার জোরে জোরে ডাকলো সে। এই বীরেন, বীরেন, আরে এই বীরেন! কোনো সাড়া এলো না। আষ্টে গন্ধটা ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। তাপসের মন বলছে কোনো একটা বিপদ ঘটেছে। সে নেশার শরীর নিয়ে টলমল ভঙ্গিতে দৌড়াতে দৌড়াতে শ্মশানের পেছনের দিকের পাঁচিলের দিকটা এসে দাঁড়াতেই দেখলো ভেতর থেকে হাসতে হাসতে বেরিয়ে আসছে বীরেন। বাইরে এসে বীরেন তাপসকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, চল, অস্থি দিয়ে দিয়েছে। হ্যাঁ? এই তুই ওই ওই পেছনে কি করছিলি? আরে তেমন কিছু নয় রে, তেমন কিছু নয়। একটা আওয়াজ পেয়েছিলাম তাই একবার দেখতে গিয়েছিলাম। কিসের আওয়াজ? কিছু দেখলি? কিছুই দেখতে পাইনি, মনে হয় কোনো শেয়াল টেয়াল হবে। চল চল বাড়ি চল। এই তুই ঠিক আছিস তো? আরে হ্যাঁ, আমার আবার কি হবে এখন। চল 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 বাড়ি চল, বাড়ি চল। তাপস আর কোনো কথা বলল না। বীরেনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। পেছন থেকে আবারও একটা শেয়ালের ডাক শোনা গেল। বীরেন পেছন ফিরে দেখল ডোম শ্মশানের প্রধান ভাঙা কাঠের দরজাটার কাছে দাঁড়িয়ে তাদের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে মিটি মিটি করে হাসছে। সমগ্র এলাকাটা জুড়ে একটা চাপা ভ্যাপসা গরম গরম ভাব নেমে আসছে। ঠিক তখনই তার কানে এলো বৃদ্ধার খসখসে কণ্ঠটা। মরাই মরে, শালিক মরে, মানুষ খায় পিত্ত, শুকনো রক্ত আষ্টে হয়ে গন্ধ ছাড়ে তিক্ত। সাপ কাকড়ার দল ঘুরে মাংস ছেড়ে টানে, কারা সব হাওয়ায় ভাসে পেতের নাকড়ের ঘানে। নিত্যানন্দ ঠাকুরের বাড়ির ভেতরের ঘরটা তখন সম্পূর্ণ লালচে আলোয় ভরে উঠেছে। চারিদিকে লাল পর্দা দিয়ে ঘেরা ঘরটা, জায়গায় জায়গায় মোমবাতির আলো জ্বলছে মৃদু ভঙ্গিতে। তিনি স্নান সেরে সম্পূর্ণ রক্তবস্ত্র পরিধান করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। দীর্ঘদেহী শরীরের খালি অংশ থেকে জলের বিন্দু গড়িয়ে পড়ছে। ঘড়িতে সময় বলছে রাত 2:30। তিনি এরপর খড়ি মাটি দিয়ে ঘরের ঠিক মাঝ বরাবর একটা চক্র আঁকতে শুরু করলেন আর মনে মনে বিড়বিড় করে বলতে থাকলেন কিছু অজানা ভাষার মন্ত্র। কালচে পাথুরে মাটির উপর সাদাটে খড়ি মাটির আঁকা বেশ গভীরভাবে ছাপ ফেলতে থাকলো। ওং হ্রঃ নীলং ত্রিবাল সায়ে ভ্রুমাকাশত নারিং ভবে কলমি রুহ স্তব্ধ জলে ঊর্ধ্বনাশা ভব পথে তলমা হৃং কশানভে শ্রোতা বাঁধে চক্রদ্বারে। মন্ত্রপাঠ শেষ করে তিনি যখন আঁকা শেষ করলেন তখন সেই চক্র আঁকা শেষ হয়ে গেছে। সমগ্র চক্রটা একটা গোলাকার চাকার মতো। সেটি 6টি বিভিন্ন ভাগে ভাগ করা। প্রথম ভাগে ক্ষুধার্ত অপার্থিব প্রাণের চিহ্ন, দ্বিতীয় ভাগে রক্ত আর মাংস, তৃতীয় ভাগে পশু, চতুর্থ ভাগে প্রেতযক্ষ, পঞ্চম ভাগে ভগবান এবং ষষ্ঠ ভাগে রয়েছে একটা মানুষ। এই সমগ্র চক্রের উপরেই আমাদের জীবনের রাশি চক্র নির্ভর করছে।
এরপর তিনি মৃত চড়াই পাখির শরীরটা সমস্ত চক্রের ঠিক মাঝের কেন্দ্রবিন্দুর উপর রাখলেন। এরপর তিনি ঘি ঢালতে ঢালতে আবারও বিড়বিড় করে বেশ কিছু লাইন মন্ত্র আওড়াতে শুরু করলেন। ঐং রুহ কালমি নয়ে শ্বাসে বাঁধা জন্মস্নায় ত্রাস নিলে ভবে রঙ্গে অচলা ত্রং চক্র সঙ্গে হ্রিং কণা লয়ে লয়ে স্মৃতি গলে অগ্নি ভয়ে ভ্রূণা ছায়া ঘোরে পথে। হঠাৎ করেই ধক করে আগুন ধরে গেল চড়াই পাখির দেহটার উপর। মৃদু গাঢ় নীলচে আগুনের তাপে শরীরটা তিল তিল করে পুড়তে শুরু করলো। এরপর তিনি একটা ডিম এনে সেই চক্রের সামনে মুখোমুখি বসালেন। ডিমের উপর করে নিজের বাঁ হাতের কনিষ্ঠা আঙুল রেখে আবারও বিড়বিড় করে উচ্চারণ করলেন। ঐং রুহ ইথা তলে অস্তিক্ষয় ভবে জলে ভ্রামা তন্ত কাল ঘেরে চেতা মুছে জন্ম ফেরে হ্রং শূন্য লয়ে লয়ে মহাচক্র থামে কালা। সাথে সাথে ডিমটা অল্প অল্প উষ্ণ হয়ে ধোঁয়া বের করতে শুরু করলো। একটু পর তিনি যখন ডিমটা ফাটালেন তখন ভেতর থেকে কালচে কুসুমটা বেরিয়ে এলো। তার সাথে বেরিয়ে এলো একটা উটকো পচা দুর্গন্ধ। নিত্যানন্দ ঠাকুর একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলেন। তারপর রান্নাঘর থেকে এক মুঠো চাল এনে সেই আগুন জ্বলতে থাকা মৃতদেহর ওপর ফেলে দিলেন। তারপর একে একে সেখানে ফেলতে শুরু করলেন একটা কলা, কিছুটা চন্দন আর বেশ কিছু কাঁকড়। তারপর নিজে হাঁটু মুড়ে বসে নিজের বাঁ হাতের তর্জনী দিয়ে উদাত্ত কণ্ঠে উচ্চারণ করলেন। ভারং সৌম্য কুশা অন্ধি রক্তে ফলে লাগি ক্ষুধা সুপ্ত দেহি মে রক্ষা অত্রায়ণী তুলা মহাভোগে অগ্নি দেহং থ্রা তস্मै আরোহি এহি এহি অন্য কুটালি জড় তদ্যপি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এরপর তিনি ছাই চাপা দিয়ে দিয়ে পাখির দেহের উপর মৃদু ভঙ্গিতে জ্বলতে থাকা নীলচে আগুনটা নিভিয়ে দিলেন। তারপর একটা ছোট্ট মাটির পাত্র ছাইয়ের ভিতর থেকে বেছে বেছে তুলে আনলেন পোড়া চালকোনা, চন্দন আর কাঁকড়ের মিশ্রণ। সেটাকে ভালো করে আটা দিয়ে মুখ বন্ধ করে ঘরের এক কোণে রেখে দিলেন। তারপর নিজের বসার ঘরে গিয়ে মা কালীর ছবির সামনে দুহাত জোর করে বললেন, মারে মা, ছেলেটা যদি না বুঝে কিছু করে তুমি ওকে ক্ষমা করে দিও মা। তুমি তো মঙ্গলময়ী, এই দুনিয়ায় তোমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই মা। তুমি স্বয়ং আদি মাতৃশক্তি এবং তুমি এই ব্রহ্মাণ্ডের শেষ শক্তি। তোমার প্রাবল্যতা অপরিমেয়। তুমি ওই ছেলেকে রক্ষা করো মা, রক্ষা করো, ওকে রক্ষা করো। ইতিমধ্যে ওনার ফোনটা বেজে উঠল। সিধুবাবু ফোন করছেন। তিনি ভয়ে ভয়ে ফোনটা তুললেন। ও প্রান্ত থেকে বড় শান্ত কণ্ঠে আওয়াজ এলো, হ্যাঁ হ্যাঁ ঠাকুর, বীরেন এইমাত্র বাড়ি ফিরল। সে কি কোনো অস্বাভাবিক আচরণ করছে? আপাতত কিছু দেখছি না, ঠিকঠাকই আছে। শুধু ঘাড়ের কাছে বোধহয় কোনো পোকামাকড় কামড়েছিল। জায়গাটা লাল হয়ে ফুলে আছে আর আর বারবার চুল করছে। ও, তাহলে তো ঠিকই আছে। যাকগে, আমি না হয় কালকে একবার গিয়ে দেখা করে আসবো তোমাদের সাথে। তিনি ফোন রাখতেই হঠাৎই মাথায় এসে গেল একটা কথা। আচ্ছা, ওটা ওটা কি বলল সিধু? ঘাড়ের কাছে লাল হয়ে ফুলে আছে, পোকা কামড়েছে। চারিদিক একটা শীতল শান্ত নীরবতা বিরাজ করছে। কেবল ঘড়িতে টিকটিক করে শব্দ মনে করিয়ে দিচ্ছে এখন রাত।
3টে বাজে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্বাভাবিকের মতোই সিধুবাবু প্রধান দরজা খুলতে উঠলেন, কিন্তু বীরেনের ঘরের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়লেন। তার ঘরে বীরেন নেই। এখনো বাইরের আকাশে একটা মৃদু অন্ধকার ভাব রয়েছে। আশ্চর্য, গেল কোথায় ছেলেটা? এত ভোরে তো ওঠে না, তার উপর কাল এত রাতে ফিরেছে। এমন সময় রান্নাঘরের ভেতর থেকে কচকচ শব্দ কানে এলো। তিনি মৃদু পায়ে সেদিকে এগিয়ে গিয়ে দেখলেন রান্নাঘরের ঠিক মাঝখানে উল্টো দিকে মুখ করে কুকুরের মতো উবু হয়ে বসে কাঁচা মাংস আর মাছ বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে বীরেন। তার চারপাশের মেঝেতে ছড়িয়ে রয়েছে উচ্ছিষ্ট মাংসের হাড় আর মাছের কাঁটা। ভয়ে আতঙ্কে ওনার মুখ থেকে একটা অস্ফুট গোঙানির মতো চিৎকার বেরিয়ে এলো। বীরেন! চোখ বিস্ফারিত হয়ে গেছে একটা অজানা আশঙ্কায়। বীরেন কয়েক মুহূর্তের জন্য থেমে গিয়ে ওনার দিকে ফিরে তাকালো। তার সারা মুখে এখনো ওই খাবার লেগে আছে। দাঁতের ফাঁক থেকে ঝুলছে মাংসের ছিবড়ে, মাছের তেল আর লালচে রক্ত। দাঁত বের করে হাসতে শুরু করলো বীরেন। তারপর অত্যন্ত ভাঙা আর খ্যাসখ্যাসে রকমের ভিন্ন একটা কণ্ঠে সে বলল, ওরকম করে দেখছিস কি রে বুড়ো? আগে কখনো কাউকে খেতে দেখিসনি নাকি? যা যা, বেরো এখান থেকে। সকালে স্নান সেরে এসে সবে মাত্র নিজের পোশাকটা গায়ে গলিয়েছিলেন, এমন সময় নিত্যানন্দবাবুর ফোনটা বেজে উঠল। সিধুবাবু ফোন করছেন। কি ব্যাপার, এত সকালে ফোন করছেন কেন? কোনো বিপদ হলো না তো? আমার ছেলেটাকে আপনি বাঁচান, আমার ছেলেটাকে আপনি বাঁচান, দয়া করে বাঁচান আমার ছেলেটাকে, দয়া করে বাঁচান। ফোন তুলতেই ওপাশ থেকে হাউমাউ ভঙ্গিতে একটা কান্নার শব্দ ভেসে এলো। সিধুবাবু কোনো মতে কাঁদতে কাঁদতে ওনার সকালে দেখা দৃশ্যটা বর্ণনা করলেন। শুনতে শুনতে নিত্যানন্দবাবুর নজর চলে গেল দেওয়ালে টাঙানো মা কালীর ছবির দিকে। ওদিকের থেকে আবারও শোনা গেল, ঠাকুর ঠাকুর, আপনি কিছু একটা করুন, ওর ছেলেটাকে, আমার ছেলেটাকে একটু দেখুন। হ্যাঁ, ও একটু একটু করে কেমন পাগল হয়ে যাচ্ছে গো। ঠাকুর দয়া করে বাঁচান, দয়া করে একটু কিছু করুন ঠাকুর। আপনি 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 শান্ত হন, আপনি শান্ত হন, আমি এক্ষুনি আসছি। আর একবার তাপসকে খবর দিন। ফোনটা রেখেই একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। যেটার ভয় গতকাল রাত থেকে পাচ্ছিলেন সেটাই হলো। মা কালীর মূর্তির সামনে এসে রুদ্রাক্ষটা পরিধান করলেন। তারপর গত রাতের বানানো চালের মণ্ডের মাটির পাত্রটা হাতে তুলে বললেন, মাঝে মাঝে তোমার ওপর সত্যিই খুব রাগ হয় মা। সব জেনেও কেন তুমি এইভাবে মৌন থাকো? মা, মা আমায় শক্তি দাও মা। ওনারা দুজন আমার উপর অনেক ভরসা করে বসে আছেন। আমায় শক্তি দাও মা, আমায় শক্তি দাও, শক্তি দাও। বাইরের জানলা থেকে এক টুকরো মিহি রোদ এসে রান্নাঘরের ভিতর তীর্যকভাবে পড়ছে। সেখানেই পাগলের মতো হাসতে হাসতে বীরেন কুকুরের মতো এদিক ওদিক লাফাচ্ছে আর চিৎকার করছে। ইতিমধ্যে তাপসও এসে পৌঁছেছে। নিজের চোখে দেখেও বন্ধুর এই অস্বাভাবিক পরিবর্তন যেন বিশ্বাস হচ্ছে না তার। একটু পরেই প্রবেশ করলেন নিত্যানন্দ ঠাকুর। তিনি দেখলেন সিধুবাবু এবং ওনার স্ত্রী রান্নাঘরের দরজা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন। অন্যদিকে তাপস দাঁড়িয়ে, তার চোখ মুখ জুড়ে কেবল এক রাশ বিস্ময়। ওনার পরনে একটা দীর্ঘ লাল বস্ত্র, কপালে সিঁদুরের তিলক,
দু হাতে ভর্তি রুদ্রাক্ষ আর এক হাতে ধরে থাকা মাটির পাত্র। কারোর কোনো প্রশ্ন বা কথার অপেক্ষা না করেই তিনি রান্নাঘরে প্রবেশ করতে গিয়ে দেখলেন একটা অদৃশ্য শক্তি ওনাকে বাধা দিচ্ছে। নিজের হাতে রুদ্রাক্ষ রান্নাঘরের চৌকাঠে ঠেকিয়ে দিলেন। সাথে সাথে একটা মৃদু লালচে হলুদ রঙের রেখা দরজার সীমা বরাবর ফুটে উঠল। নিত্যানন্দ ঠাকুর সেই গণ্ডিকে প্রণাম করে বেশ কিছুটা অবলীলায় সরিয়ে দিলেন। তারপর ভিতরে প্রবেশ করতেই বীরেনের উন্মাদ দেহটা হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। তার মুখ থেকে এখন সাদাটে কষ গড়িয়ে পড়ছে। একটা অদ্ভুত রকমের উদাসীন দৃষ্টি দিয়ে সেই খসখসে কণ্ঠটা জিজ্ঞেস করলো, কে তুই? কি চাই তোর? তার আগে তুই বল, কে তুই? কি করতে এই শরীরে কবজা করেছিস? মিথ্যে বললে তুই ভালো করেই জানিস কি হবে। তোর বন্ধনী ভাঙতে আমার 1 মিনিটও সময় লাগেনি। কাজেই সত্যি কথা বল, বল কে তুই? বীরেনের শরীরটা কুকুরের মতোই চার পেয়ে এঁকে বেঁকে হাঁটতে হাঁটতে এসে তার সামনে বসে জিভ বের করে কালো কালো দাঁত বের করে হাসতে হাসতে বলল, আমি কালা। আমি তোদের পুরনো শ্মশানের পিছনে থাকি। বীরেনকে ধরলি কেন? ও তোর কি ক্ষতি করেছিল? আমি তো চুপচাপ শুয়েছিলাম, ওই তো আমার গায়ে এসে পেচ্ছাপ করে দিল, তাই আমি ওকে ধরেছি। তোর রাশি তুলা বলেই ওকে কবজা করতে পেরেছিস তুই, তাই না? আমি দেখতে পাচ্ছি তোর শক্তি বিশেষ নেই। আর এই বাড়িতে তুই আগেই তেল সিঁদুর চন্দন মাখা মড়া চড়াই রেখে গেছিস। শুধু মূত্রের জন্য তুই ওকে ধরিসনি। বল তোর উদ্দেশ্য কি, বল। এই প্রশ্নে সরাসরি কোনো উত্তর দিল না সে। উল্টে খলখল করে হাসতে হাসতে মাথা নিচু করে বলল, পুরীর ক্ষমতার সাথে তুই পারবি না। আমার যা কাজ সেটা হয়ে গেছে, তবে আমি আবার আসবো। অবস্থা বেগতিক দেখে তিনি দ্রুত হাতে রুদ্রাক্ষ তার মাথায় ঠেকালেন। এমন মনে হলো যেন কোনো বরফের উপর উষ্ণ রুদ্রাক্ষ স্পর্শ করানো হলো। চামড়া কুঁচকে এসে লাল হয়ে গেল, গরম ধোঁয়া বেরিয়ে এলো। সাথে সাথে বীরেন একটা চিৎকার করে হাসতে হাসতে বলে উঠল, আর করে লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তারপর ধপ করে বীরেনের দেহটা অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। সাথে সাথে তিনি রুদ্রাক্ষ তুলে নিলেন। বীরেনের মুখের ভিতর থেকে গ্যাঁজলা বেরিয়ে আসছে। তিনি চৌকাঠ থেকে হলুদের রেখা মুছে বাকিদের ভিতরে আসতে বললেন। তারপর তাকে ধরে ধরে ভিতরের ঘরে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর বীরেন সেই যে চোখ খুলল, সেই চোখ আর কখনোই বন্ধ হলো না। নিত্যানন্দ ঠাকুর তার মুখের সামনে সেই চালের মণ্ডটা তুলে ধরলেন। বীরেন অল্প মুখ খুলে কেবল সেটা মুখে ঢুকে গিলে নিল। এই ছিল তার জীবনের শেষ খাওয়া। তার চোখ, মুখ, হাত পা, এমনকি সারা শরীর একরকম স্তব্ধ হয়ে কাঠ হয়ে গেল। সে কথা বলতো না, হাঁটাচলা করতো না, উঠে বসতো না, খেতে পারতো না। কোনো এক অদ্ভুত জৈব প্রক্রিয়ায় বেঁচে ছিল। শুধু সামনের দু চোখের দৃষ্টি স্থির, অটল, নিষ্পলক রেখে বসে থাকত। যদিও সিধুবাবু এবং ওনার স্ত্রী এই অবস্থার জন্য নিত্যানন্দ ঠাকুরকেই দোষারোপ করেছিলেন, কিন্তু তিনিও জানতেন এটা মুহূর্তের ক্রোধ ক্ষোভ থেকে উঠে আসা যন্ত্রণার বহিঃপ্রকাশ।
কিন্তু সেদিনের পর আর কোনো রকম যোগাযোগ হয়নি ওনাদের দুজনের মধ্যে। সেদিন বিকেলেই নিত্যানন্দ ঠাকুর চিরতরের জন্য বকুলতলা গ্রাম পরিত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তাপস সেদিন বিকেলে ওনার যাওয়ার আগে জিজ্ঞাসা করেছিল, আমরা কি একবার ওই পুরনো শ্মশান ঘাটের পাঁচিলের ওপাশে গিয়ে দেখতে পারি না ঠাকুর? হ্যাঁ, তাতে কি লাভ হবে? আমি বলে দিচ্ছি, তুমি ওখানে গিয়ে দেখবে একটা নোংরা পচা গলা মৃতদেহ পড়ে আছে। আমরা বীরেনকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। তার অন্তরের আত্মাকে টেনে নিয়েছে ওই মৃতদেহের বুড়িমা, আর ফেলে রেখে গেছে শুধু খোলসের মতো থাকা দেহ আর তার বেঁচে থাকার একমাত্র রসদ নিঃশ্বাস। যেদিন নিঃশ্বাস বন্ধ হবে সেদিনই। আমরা তো ওই বুড়িমার খোঁজ করতে পারতাম ঠাকুর। খোঁজ করে নিজের বিপদ ডেকে এনো না তাপস। ওই মহিলার শক্তি আমার থেকে অনেকাংশে বেশি। আর তাছাড়া আমি বড়ই ক্লান্ত। তুমি এখন বাড়ি যাও, সামনে তোমার জীবন পড়ে আছে। নিজেকে এইভাবে নষ্ট করো না। এই বলে তিনি চলে যেতে লাগলেন। কিন্তু কিছুটা দূর যেতেই তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপর ফিরে আবারও তাপসকে একবার আপাত মস্তক দেখে নিয়ে জিজ্ঞাসা করলেন, শোনো, বলছি তোমার রাশিটা কি তাপস? মনে হয় তুলা রাশি। তাপস, তুমি সাবধানে থেকো। আমার আশীর্বাদ রইল তোমার জন্য। তাপস শেষের কথাগুলো ঠিক বুঝতে পারল না। সে শুধু দেখল বিকেলের পরন্ত আলোয় নিত্যানন্দবাবুর শরীরটা একটু একটু করে বাতাসের ধুলোর আবক্ষে যেন মিলিয়ে যাচ্ছে। তাপসের দু চোখে কেন জানি না হঠাৎই একটা ঠান্ডা জলের ধারা বয়ে গেল। সেদিন রাতে গভীর জঙ্গলের ভিতর মর্মরধ্বনির আগুনের শব্দে আশেপাশের নীরবতাকে ভেদ করে বেরিয়ে আসছে। সেই ভদ্রমহিলা একই রকম পোশাক পরে আগুনের সামনে বসে একটা ছুরি দিয়ে নিজের হাতের তালুর কিছু কালচে কালচে চামড়া তুলছিল। এমন সময় পিছন থেকে অন্ধকারের মধ্যেই ভেসে এলো একটা পরিচিত খসখসে কণ্ঠ। বুড়ি, আমি এসেছি। আর মাত্র একটা বাকি। মহিলার মুখে একটা স্তিমিত প্রসন্নতার হাসি ফুটে উঠল। পিছন থেকে একটা খসখসে পচে যাওয়া ঘা হওয়া চামড়ার মতো হাত তার দুই গলা জড়িয়ে ধরল। তাড়াতাড়ি কর বুড়ি, তাড়াতাড়ি কর, হাতে বেশি সময় নেই। মহিলা চকিত গতিতে নিজের হাতের ছুরিটা নিয়ে পেছন ফিরেই হাসতে হাসতে ঢুকিয়ে দিল সে দেহটার মাথার খুলি বরাবর। পচা গলা দেহটা আবারও কাঁপতে কাঁপতে স্থির হয়ে ধপাস করে পড়ে গেল। আবার আগের মতন একদল মাছি ভন ভন করতে করতে কোথা থেকে উড়ে এসে ঘুরতে লাগলো সেই মৃতদেহের উপর। মহিলা আবারও সেই দেহ টানতে টানতে খলখল করে হাসতে হাসতে বৃদ্ধ কণ্ঠে বলতে থাকলো, এক দেহতে শেষ খাবার, আর এক দেহে মরা। খুব লেখে তো শরীর বুঝে, চক্ষু ছানা বড়া। নষ্ট পাকে গলে পড়ে পচা মাছের তেল। রাম শ্যামার জটি খেলে ভবচক্রের খেল। তারপর আবারও সব আগের মতো অসংলগ্ন কথাবার্তা আর হাঁপাতে হাঁপাতে মাটি ঘুরতে থাকা। বকুলতলা গ্রামের পুরনো শ্মশানের পাঁচিলের পিছনে রহস্যময় অংশে ভবচক্রের খেল। পরের দিন সকালে বীরেনের অস্বাভাবিকতা
এখনো পুরোপুরি সামলে উঠতে পারেনি তাপস। মনের মধ্যে কিরকম একটা চাপা খচখচানি রয়েই গেছে, কিছুই যেন ঠিকঠাক পরিষ্কার হলো না। সিগারেট নিয়ে ছাদে উঠে এসেছে। আজ সকালে আকাশটা মুখ ভার করে বসে আছে। সিগারেট ধরিয়ে নিজের মনে মনেই বলল, একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। তাহলে কি সেদিন ওই পাঁচিলের ওপারে গিয়ে বীরেন কিছু দেখেছিল? কিন্তু কিন্তু দেখলেও ওখানে পেচ্ছাপ করে চলে আসবে কেন? তোর কিছুতেই বুঝতে পারছি না। একবার কি তাহলে হঠাৎ নিঃশ্বাসের মধ্যে একটা আঁশটে নোংরা গন্ধ অনুভব করতে পেল সে। হ্যাঁ, গন্ধটা কিসের? এই গন্ধটা ওই পেছনের দিক থেকে আসছে না? কি পড়ে আছে ওখানে? খানিকটা কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে গিয়ে যে দৃশ্য দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল, চোখ বিস্ফারিত হয়ে গেছে। একটা অস্ফুট আর্তনাদের মতো চিৎকার করে কোনো মতে দৌড়াতে দৌড়াতে নিচে নামতে থাকলো। এদিকে আকাশটা একটু একটু করে যেন মেঘলা হয়ে আসতে শুরু করেছে, আর ছাদের উপর পড়ে আছে তেল, চন্দন, সিঁদুর আর হলুদ মাখানো ধূপকাঠি গোঁজা একটা আস্ত মরা চড়াই পাখির পচা মৃতদেহ।